আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, ঘড়িতে এখন সময় দুপুর 12টা। ঘরের অন্যান্য অনেক কাজ করেছি, সব কিছু তো আর আপনাদের সাথে দেখানো বা শেয়ার করা সম্ভব হয় না, যার জন্যে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। আর এখন বেশ দেরি হয়ে গেছে আজ রান্নাবাড়া করতে। রান্নাঘরে ঢুকে পড়েছি। ওই যে আপনাদের দেখিয়েছিলাম কর্তামশাই আর আমরা মিলে রাতে বাজার করেছিলাম, আর সেই মাছগুলো এনে কোনো রকম কেটে কুটে রেখেছিলাম। তো সেই মাছগুলো থেকেই একটা মাছ বের করে কেটে টুকরা করে নিয়েছি, আর যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ নিয়ে নিয়েছি, আর বাকিটুক আবার ফ্রিজে উঠিয়ে রেখেছি। এখন আমি মাছে সুন্দর মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকে কি করেন, এ পর্যায়ে মরিচের গুঁড়াও ব্যবহার করেন, তবে আমি দেখেছি মাছ ভাজার ক্ষেত্রে যদি আপনি তরকারি বা কোনো কিছু দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে এখানে যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু মাছটা পুড়ে যায় বা একটা কালচে টাইপ রং চলে আসে। আর আমি দেখুন হাত না লাগিয়ে কি সুন্দর মতো ঝাড়া দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা এভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের গায়েই কিন্তু আপনার সুন্দর মতো লবণ হলুদটা মেখে গেছে। এখন মাছটা রেস্টিংয়ে রেখে দেই। চলুন যেই তরকারি দিয়ে মাছটা রান্না করব সেই তরকারিটা আগে কুটে গুছিয়ে নেই। আসলে আমি এখানে যে রান্নাটা করতে চাচ্ছি বা করতে যাচ্ছি, সেই রান্নাটা না আমার বাসার একটা সিগনেচার আইটেম বা সিগনেচার ডিশ বলতে পারেন। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড প্রত্যেকেই এই তরকারিটা পছন্দ করে। এমনকি আপনারা রান্নার সময় দেখলে মনে করবেন, ও এ তো আমরা রান্না প্রত্যেকেই করতে পারি। তবে এই রান্নাটার আসলে একটু টুইস্ট আছে, যার জন্যেই আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তরকারি কাটাকুটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন শীতকালীন সবজি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রান্না করব, সেটা হবে মাছ দিয়ে। হ্যাঁ, অনেকেই এখন মনে করবেন যে হ্যাঁ, এটা তো রান্না করা একদম সহজ। আমি বলছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তারপর বুঝতে পারবেন কেন অন্যান্য রান্নার থেকে আমার এই ফুলকপি আলু টমেটোর রান্নাটা একটু ভিন্ন। যে কোনো মাছের তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে, এটাই স্বাভাবিক। তো আমার আজকের রান্নাতেও তেমনটাই হবে। তো আমার এখানে আমি পেঁয়াজটা সুন্দর মতো কুচি করে নিচ্ছি। আর এখানে অনেকে বাটা মরিচ, গুঁড়া মরিচ বা কাঁচা মরিচ বাটাও ব্যবহার করেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি কি করি, একটু বাচ্চাদের সুবিধার্থে আমি এখানে কাঁচা মরিচটা কেটে ব্যবহার করি। আর এখানে আমি টমেটো কুটে নিচ্ছি। টমেটোটা দেখুন, এই শীতের প্রথম আনা হয়েছে আমাদের বাড়িতে। এতদিন যাবৎ ফ্রোজেন টমেটো খেতে খেতে না একেবারে ঘেন্না ধরে গেছে, আর ভালো লাগছে না। ভাবছি এবছর আর টমেটো কোনোভাবেই ফ্রোজেন করব না। আবার ফ্রোজেন না করলে কি হয় জানেন তো, ওই যে যখন একটু মাছ ভুনা টুনা করি, তখন যদি ওর ভিতরে একটু ফ্রোজেন টমেটো ব্লেন্ড করে বা একটু কেটে দেই, তাহলেও কিন্তু একটু যে টমেটোর যে ফ্লেভার ওটা আসে, ওটাতে আবার বেশ ভালো লাগে। আমি এখানে টমেটোটা দেখে লোভ সামলাতে না পেরে একটা টমেটো 4 টুকরা করে কেটে নিয়েছি। আর ওই যে আমার বাড়িতে বানিয়ে রাখা বিট লবণের যে ফাঁকিটা থাকে, সেটা দিয়েই আমি একটু টমেটোটা খেয়ে নিচ্ছি। শীতকালীন এই একটা ফল বা সবজি যেটা আমি কাঁচা রান্নার সব অবস্থাতেই ভীষণ পছন্দ করি। যাই হোক, এদিকে আমি মাছ ভাজা তেলটাই আর একটা কড়াইয়ে ট্রান্সফার করে এখানে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। আসলে ফুলকপির থেকে আলুটাই বেশি, তবে এটা শুধু আলু দিয়েও রান্না করা যায়, সেটাও বেশ মজা হয় খেতে। আমি ওই গরম তেলের ভিতরে আলু আর ফুলকপিটা সুন্দর মতো একটু লবণ হলুদ দিয়ে আলু আর ফুলকপিটা সুন্দর মতো নাড়াচাড়া করে নিব বা ভাজা ভাজা করে নিব, আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এ পর্যায়ে ঢেকে ঢেকে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন বা ভেজে নিতে পারেন। তো আমি সেটাই করছি, যেহেতু আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি, যার জন্য আমি ঢেকে ঢেকে একটু মজিয়ে নিব। আর যখনই দেখব আলুটা সিদ্ধ মতো হয়ে এসেছে বা মজে এসেছে, হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এ পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা সমস্তটা সুন্দর মতো দিয়ে আবার একটু কষিয়ে নিব।
আর এই পর্যায়ে এসে কিন্তু কাঁচামরিচের টুকরাগুলো বা কাঁচামরিচ বাটাটাও আপনারা দিয়ে দিবেন। আর শুকনো মরিচ ব্যবহার করলে এই পর্যায়ে এসে দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন। তবে এই রান্নার অ্যাকচুয়াল স্বাদ বা সমস্তটাই কিন্তু যে কোনো কিছু দিয়েই ভালো হয়। তবে বাটা মশলার একটা অন্যরকম টেস্ট, সে তো আমরা সবাই জানি। মশলা দিয়ে সুন্দর মতো আলু ফুলকপিটা কষে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলের পানি। পানিটা একটু বেশিই রাখবেন, যাতে করে আমরা মাছ দিব, তারপরে আমাদের আবার ঝোলটা রাখতে হবে। যেহেতু আমার বাড়িতে অনেক ঝোল খায়, এই জন্য আমি একটু ঝোলটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর ঝোলের পানিটা যখন টকবক করে ফুটে আসবে, ফুটে আসার 2-5 মিনিট পরে আপনারা মাছগুলো দিবেন। ফুটে আসার সাথে সাথে দিবেন না, তাহলে কি হয় ঝোলের ঘনত্বটা তখন পাতলা হয়ে যায়। মিনিট 5 ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আমার এখানে টমেটো খুবই কম, এখানে আরও বেশ কিছু টমেটো দিতে পারলে বেশ ভালো হতো। তো যাই হোক, এখানে আমি মাছটা দেওয়ার পরেও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ওই যে বলছিলাম না, এই রান্নাটার একটা টুইস্ট আছে, এখন হচ্ছে সেই টুইস্টটা যোগ করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টুইস্টটা আসলে কি। একটু বাগার দিব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুকনা মরিচ একটু সর্ষের তেলে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমার এখানে আস্ত জিরাটা দিলে সবচেয়ে বেশি ভালো হতো। আমার কাছে যেহেতু নেই, এই জন্য আমি এখানে জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি। আর যেই কড়াইটাতে বাগার দিয়েছি, সুন্দর মতো কড়াইটা মুছে তরকারির কড়াইটাতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে ধনেপাতা দিলে তো একটা অসাধারণ মাত্রা যোগ হতো এই তরকারিতে। কিন্তু ওই যে আমার কর্তামশাই তো ধনেপাতা পছন্দ করেন না, এই জন্য আর এখন ঝামেলা করে উনার তরকারি আলাদা করে তুলছি না। রান্না করে আবার ঘরে চলে এসেছি, ঘরের বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। পুটুলি বাবাকে খাইয়ে দিয়েছি। এখন প্রায় বিকাল হয়ে গেছে। আজ রান্না বাড়া শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, বলতে পারেন প্রায় সন্ধ্যা মতোই। আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। এখন পর্যন্ত কিন্তু আমার দুপুরের খাওয়া হয়নি, তাই জন্য একবারে ভাবছি মাগরিবের নামাজ পড়ে দুপুরের খাওয়াটা খেয়ে নিব। এজন্য ঘরে এসে দেখলাম বিছনাটা এলোমেলো হয়ে আছে। ভাবলাম বিছনাটা আগে গুছিয়ে নেই, তারপর নামাজ কালাম পড়ে খাবো যেহেতু। তো এদিকে আমি যেই বিছনা ঝাড়ু দিতে শুরু করেছি, ওই যে বলেছিলাম না, আমার পুটুলি বাবা একটু শটান বিছনা দেখলে ওই যে দেখুন চলে এসেছে। তার কিন্তু একটুও তর্স হয় না যে শটান বিছনা দেখলেই তার বিছনার উপরে এসে ঝাঁপিয়ে পড়তে মনে চাই। কেন আমি জানি না, ও সব সময় এই কাজটা করে। বলুন, ও খেলাধুলা করুক, নামাজ কালাম সেরে খাবার নিয়ে ফিরে আসছি। এসেছি আমার দুপুরের খাবারের প্লেট নিয়ে। প্লেটটা দেখে কেউ ভয় পাবেন না, আমি বরাবরই একটু সালাদ আর তরকারি একটু বেশি খাই। আমি ভাতের পরিমাণটা কম রাখার চেষ্টা করি, আর সালাদ আর তরকারিটাই বেশি প্রাধান্য দেই। এখন বাগারের দেওয়া সেই শুকনা মরিচগুলো সুন্দর মতো ডোলে কচলে তারপর ভাতটা মাখিয়ে নিব। আর সালাদ ছাড়াই যেন আমার শীতকালের খাবারটাই অসম্পূর্ণ মনে হয়। তো চলুন, খাওয়া দাওয়া করে ফিরে এসেছি। খাওয়া দাওয়া করে এসে দেখি পুটুলি বাবা সেই গুছানো বিছনায় খেলা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেছে। আমার কিন্তু খাবার খেতে 5 থেকে 10 মিনিটের বেশি একদমই লাগে না। আজও তার ব্যতিক্রম হয়নি। তারপরেও দেখুন, এসে দেখি ঘুমিয়ে পড়েছে। ও ওখানে ঘুমাচ্ছে, আর আমি এগুলো একটু বিছনাটা রেডি করে নিচ্ছি। আগে পর্দাটা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। যাই হোক, চলুন আজ আমার ভিডিও এ পর্যন্তই। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে মোটেও ভুল করবেন না। আপনি যদি আমার রেসিপিগুলো ট্রাই করে থাকেন, অবশ্যই ফিডব্যাক জানাতেও ভুল করবেন না। পুটুলি বাবার যাতে গরম না লাগে, এই জন্য একটু জানলার ওখান থেকে ফাঁকা করে দিয়েছি। দেখলাম ওর মাথাটা একটু ঘেমে যাচ্ছে। তো চলুন, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।